আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে, তথ্য উপদেষ্টা। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে 40 লাখ ফ্যামিলি কার্ড। সরকারি নানা উদ্যোগের পরও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। সংকট মোকাবেলায় আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস অনুসন্ধানের তাগিদ বিশেষজ্ঞদের। সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট বরাদ্দ না দিতে ঐকমত্য। এলপিজির দাম সহনীয় রাখতে অনুরোধ। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা 53 প্রার্থীর। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষামন্ত্রী ও পরীক্ষার্থীদের সন্তোষ। রেজিস্ট্রেশন করেও অংশ নেয়নি প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। এবং অনিশ্চিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে চান ডেমোক্র্যাটরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, তবে সরকার তার সমন্বয়ের চেষ্টা করছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এতে IMF এর ঋণ আটকে গেলেও হাল ছাড়বে না সরকার। বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়া হবে। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। ইনিংসের শুরুতেই ছক্কা মারার কৌশল নিয়েছে বিএনপি সরকার। দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা। খনন করা হচ্ছে খাল। তবে বিদ্যুতের লোডশেডিং, জ্বালানির ভোগান্তি আর মূল্যবৃদ্ধির বাউন্সার কিছুটা বেকায়দায় ফেলেছে সরকারকে। সেটা স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, এতে জনগণের উপর চাপ পড়বে, তবে তা সমন্বয়ের চেষ্টা করছে সরকার। জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। যে মানুষটা বাস চালান, যে মানুষটা ট্রাক চালান, তিনিও এই রাষ্ট্রের নাগরিক। এই সরকার কিন্তু তারও সরকার। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে দুই পক্ষের মাঝখানে থাকা। সবাই আবার সরকার কিন্তু কারো পক্ষ না, সরকার সবার সরকার। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমরা খেয়াল করি। তিনি জানান, নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেয়া হবে। এর জন্য বাজেটে লাগবে 14,000 কোটি টাকা। সামাজিক প্রোগ্রাম বাড়ানোই IMF এর ঋণ আটকে গেলেও চিন্তিত নয় সরকার। এই বাজেটে আমরা 40 লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব, যাতে প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা বরাদ্দ হবে। এবং আপনারা কেউ কেউ পত্রিকায় হয়তো দেখেছেন, এই বরাদ্দ রাখার জন্য IMF এর সাথে সম্ভবত আমাদের নেগোসিয়েশনে কিছু ইস্যুস তৈরি হয়েছে। কিন্তু সরকার জনগণের সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দরিদ্র জনগণের পাশে থাকার জন্য এই সিদ্ধান্তে কিন্তু অটল থাকবে। তথ্য উপদেষ্টা জানান, দেশে প্রায় 2 লাখ টন জ্বালানি তেলের মজুদ আছে। অতিরিক্ত চাহিদার কারণেই ভোগান্তি কমছে না। মজুদের খুব বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই। আরও জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা ভীতি অথবা ব্যবসা। আমরা জানি এখনো এগুলো অবশ্যই সরকারের দায়িত্ব দেখভাল করার। কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে, সুতরাং এই জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। সংকটটা আসলে মূলত সেটা থেকে হচ্ছে। এদিকে বাণিজ্য মন্ত্রী জানান, তেলের দাম বৃদ্ধিতে বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না। কেউ সিন্ডিকেটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। নিত্যপণ্যের যথেষ্ট মজুদ আছে বলেও জানান তিনি। আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
সরকার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদের কথা বললেও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। রাজধানীর বেশ কিছু পাম্পে ফুয়েল অ্যাপ ছাড়া তেল না দেয়ায় নতুন করে তৈরি হয়েছে ভোগান্তি। সম্প্রতি বিশ্ববাজারের সাথে সমন্বয় করে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এই সুযোগে পরিবহন মালিকরা যাতে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি করতে না পারে সেদিকে সরকারকে নজর রাখার দাবি জানিয়েছেন যাত্রীরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। একদিকে তীব্র রোদ, অন্যদিকে জ্বালানি সরবরাহের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল অবস্থা গ্রাহকদের। ৮ থেকে ১০ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে তাদের। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও পাম্পগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি। নির্দিষ্ট কিছু পাম্পে তেল দেওয়ার কারণে এই লাইনটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তেল নিয়ে এরা বিক্রি করে বাইরে মনে হয়, এই কারণে এই অবস্থা। ডেপোতে তেল সাথে ঠিক আছে, কিন্তু আমার পাম্প তারা কি তেল কি আনতেছে কিনা নাকি অন্য কোনো জায়গায় মজুত করতেছে। তবে রাজধানীর বেশ কিছু পাম্পে ফুয়েল অ্যাপ ছাড়া তেল না দেয়ায় নতুন ভোগান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ মোটরসাইকেল চালকদের। ফুয়েল পাসের বাইরে কাউকে দিতেছে না, 1 লিটার হাফ লিটারও দিচ্ছে না। ফুয়েল পাসের বিষয়ে আরো এক সপ্তাহ আগে থেকে বলা হয়েছে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হবে। যারা সচেতন তারা তো অ্যাক্টিভ আছেই। ফুয়েল পাসে তেল দিচ্ছে, এটা একটা ভালো, আমি এটাকে সাধুবাদ জানাই। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর জনমনে পরিবহন ভাড়া বৃদ্ধির নতুন শঙ্কা তৈরি হচ্ছে। এখন ডিজেলের দাম বাড়লে তো আমাদের প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাবে। তেলের দাম বাড়ছে, সরকার নির্ধারিত ভাড়া করে দিবে, তারপর আমরা যতটুকু ডিসকাউন্ট দিয়ে কমায় রাখতে পারি করব। যাত্রীদের দাবি বাস ভাড়া বাড়ানো হলেও তা যেন যৌক্তিকভাবে বাড়ানো হয়, অন্যথায় সার্বিক জীবনযাত্রায় এর প্রভাব পড়বে। ভাড়াটা যাতে আমাদের সমঝোতা থাকে বা কিভাবে বাড়াইলে আমরা সবাই মিলে চলতে পারবো। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাল্টে দিচ্ছে অর্থনীতির হিসেব নিকেশ। দেশের মানুষ যাতে এই সংকটে খুব বেশি ভোগান্তিতে না পড়ে সেজন্য সরকারের বিচক্ষণতা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সরেজমিনে ঘুরে দেখছেন সহকর্মী তৌহিদ নিশান। যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, গ্রাহক ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তাতে বাস্তবে কি কোনো ফল পাওয়া যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন। নাজিয়াত, বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধির তৃতীয় দিন আজ, এবং এই তৃতীয় দিনে আমরা সারাদিন রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো আছে সেগুলো ঘুরে দেখেছি, এবং আমরা দেখতে পেয়েছি কিছু পাম্পগুলো যেগুলো আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি যে প্রচণ্ড গাড়ির চাপ, 2 থেকে 3 কিলোমিটার লম্বা লাইনও আমরা দেখতে পেয়েছি কিছু পেট্রোল পাম্পগুলোর সামনে। সেগুলোতে চাপ আবার কিছুটা কমেছে, আবার ভিন্ন চিত্র রয়েছে, যেমন কিছু পাম্পগুলোতে সেই আগের মতো চিত্রই রয়েছে, অর্থাৎ তেলের যে লাইনটি সেটির কোনো পরিবর্তন নেই। এবং আমরা যে এখানে এই মুহূর্তে আমরা একটি পেট্রোল পাম্পের সামনে আছি, এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ফুয়েল পাসের মাধ্যমে বাইকগুলোতে তারা তেল দিচ্ছে, এবং আগে তারা তেল ফুয়েল পাসের মাধ্যমে 1000 টাকার তেল দিতেন, এখন তারা 1200 টাকার তেল দিচ্ছেন। এখানে একজন পাম্পের কর্মকর্তা রয়েছেন, আমরা তার সাথে যদি কথা বলি, এই যে বাড়তি চাপটা কিভাবে সামাল দিচ্ছেন আপনারা? এটা আমাদের জন্য আসলে খুবই বিব্রতকর একটা পরিস্থিতি, কারণ চাহিদা অনুযায়ী ফুয়েল আমরা পাচ্ছি না, আমরা দিতেও পাচ্ছি না। আমাদের যেমন চাহিদা হচ্ছে প্রায় 30,000 লিটার পার ডে, আমরা পাচ্ছি হচ্ছে 13,500, আজকে পেয়েছি 18,000 লিটার। তো সেই ক্ষেত্রে 18,000 লিটার দিয়ে 30,000 লিটার চাহিদাটা মেটানো আমাদের খুবই টাফ। রবিবার থেকে 25% অক্টেনের সরবরাহ বাড়ানোর কথা ছিল, সেটি আপনারা ঠিকঠাক পাচ্ছেন কিনা? না, ওইভাবে পাচ্ছি না, শুধু আজকে পেয়েছি। আজকে 13,500 ছিল গতকালকেও, আজকে 18,000 লিটার পেয়েছি। এখন ওটাকে ওই 25% এডিশনাল কিনা জানি না, তবে এটা যদি আমরা গত বছরের সাথে কম্পেয়ার করি, গত বছর আমাদের যে পরিমাণ সেল ছিল সেই অনুপাতে কিন্তু আমরা পাচ্ছি না, এখনো পর্যন্ত পাচ্ছি না। এবং ধন্যবাদ নাজিয়াত। যেমনটি শুনছিলেন, একজন পেট্রোল পাম্পের কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম, তারা এই বাড়তি চাপটি সামলানোর জন্য যেই পরিমাণ তেলের সরবরাহ ডিপো থেকে প্রয়োজন, তারা এখনও বলছেন যে সেই সরবরাহটি স্বাভাবিক হচ্ছে না, এবং সেটি স্বাভাবিক হলে হয়তো এই বাড়তি চাপটি তারা সামাল দিতে পারবেন, এমনটাই মনে করছেন। তো রাজধানীর পেট্রোল পাম্পগুলো থেকে এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর। নাজিয়াত। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ নিশান।
ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাতে বর্তমান সংকট মোকাবেলায় আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদ জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ আইইউবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানির মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের বিতর্কিত জ্বালানি নীতির কারণেই বর্তমানে সংকট আরও তীব্র হয়েছে। জেমস হামিমের রিপোর্ট। ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডক্টর তামিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটা আমাদের প্রয়োজন ছিল কিনা বা কতটুকু প্রয়োজন ছিল। আলোচনায় তামিম বলেন, ইরান ও আমেরিকার যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকটে বাংলাদেশ সহ বিশ্বের অর্থনীতি এখন টালমাটাল। এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জ্বালানি সাশ্রয় এবং দক্ষতা উন্নয়ন অর্থাৎ এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করা। পরিবহনে আমাদের জ্বালানি আমদানি নির্ভরশীলতার উপর থাকতেই হবে, কিন্তু বিদ্যুতে আমরা আমদানি নির্ভরশীলতা আমরা কমিয়ে আনতে পারবো। তিনি বলেন, জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ও উৎপাদন খরচ বাড়বে। এর ফলে দাম বাড়বে নিত্যপণ্যের। সাধারণ মানুষের জীবনযাত্রায় তা নেতিবাচক প্রভাব ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। সব মিলিয়ে মূল্য কমানোটা কঠিন হবে। আলোচনায় হাসান আহমেদ চৌধুরী কিরণ বিগত আওয়ামী সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে বলেন, অস্বচ্ছ ও বিতর্কিত নীতির কারণেই নতুন সরকারের জন্য সংকট মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। বিগত শাসনামলে সরকারের অস্বচ্ছতা এবং বিতর্কিত যে নীতি, সে নীতি কিন্তু জ্বালানি খাতে নিরাপত্তা বিঘ্নিত করেছে। আলোচনায় জ্বালানি মজুত ও সরবরাহ নিশ্চিত করা না গেলে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ কর্মসংস্থান থমকে যাবে বলেও জানান আলোচকরা। আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে এক ধরনের চাপ তৈরি করবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, যাতায়াত খরচ বাড়বে। যদি একবার ভেঙে পড়ে এই পরিস্থিতিটা, তখন কিন্তু বিপর্যয়টা আরো অনেক ব্যাপকভাবে চলে আসবে। এই সংকট থেকে উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সেটা যে আমরা নিজেরা দেখব এবং পরীক্ষা করব, সেটা আমরা করিনি। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। সব জায়গায় কিন্তু এটা। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরা। এ সময় আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে জানানো হয়েছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারকে হো করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। ক্ষমতাসীন সব সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও তা বাস্তবায়ন করে না বলে মন্তব্য করেছেন আইনবিদরা। বলেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন করতে আরো ভালো আইন করে তা বাস্তবায়নের আশ্বাস দিলেও সেটার উপর আস্থা আনা যাচ্ছে না। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোল টেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। বিচার বিভাগের স্বাধীনতা, সংস্কার ও সাংবিধানিক বাধ্যবাধকতার শীর্ষকে এই আলোচনা সভায় বক্তারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে ক্ষমতাসীন সরকারের অনীহা প্রকাশ পাচ্ছে। তাই কেউ যাতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার 2টি আইন করতে চেয়েছিল উল্লেখ করে আইনবিদরা বলেন, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের ওপর প্রভাব ফেলতে না পারে, সেজন্য সরকারকেই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। গণভোটের তৃতীয় প্রশ্ন যেটা ছিল, আরও 30টি যে সংস্কার প্রস্তাব আছে সেটার সাথে আপনি একমত কিনা? আপনার হাত তুলে আমাকে বলেন, কয়জন আমাকে বলতে পারবেন ওই 30টা প্রস্তাব কি ছিল? কেউ পারবেন না। হ্যাঁ না, আমি এটা জানি, কিন্তু কিসের জন্য হ্যাঁ দিচ্ছি এটা আমি যদি না জানি, তাহলে আই এম নট শিওর ওই ভোটের কতদূর মূল্য আছে। শিরি শারমিন কোশ্চেন অনুযায়ী তো সে তো স্পিকার, তো তাকে এইভাবে হেনস্থা করা, এর বাইরে আমাদের লজ্জায় আমরা মাথা দেখাতে পারি না। এটা মহিলা, তো সে এমনি বিল পেতে পারে, ওইখানেই আপনি বিল দিলেন না কেন তাকে? এদেরকে যদি আপনি নির্যাতন করেন বা অপমান করেন, এটা জুডিশিয়ারিকে অপমান করেন, জাতিকে অপমান করেন।
সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট বরাদ্দ না দেওয়ার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছে সরকার ও বিরোধী দল। সংসদে এই নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন মনোভাব তুলে ধরেন। এছাড়া উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য আলাদা অফিস দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বক্তব্য দেন অনেকে। এদিকে এলপিজির গ্যাসের দাম মাত্রাতিরিক্ত না বাড়িয়ে তা সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার আহমেদ। এদিন প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। পুঁজিবাজার সংস্কারে কমিশন গঠনেরও পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে প্রথমেই দুটো অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রতিনিধি অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন। একটা আইন আছে, এটা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে এই মহান জাতীয় সংসদের কোনো সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। জন্য আমি এই কথাটা সংসদকে জানানোর জন্যই পয়েন্ট অফ অর্ডার দিলাম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কেউ হাতের তালি দিল না মাননীয় স্পিকার, আমরা কিন্তু দুই হাতেই অফিসের জন্য দিলাম। আমাদের অপোজিশন লিডারকে কেউ হাতের তালি দিল না মাননীয় স্পিকার, আমি দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। কার্যসূচিতে ফিরে যাই। জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3, সময় 5 মিনিট। মাননীয় সদস্য মাহবুবউদ্দিন খোকন বলতে চান? হঠাৎ করে যে এলপিজির দাম বাড়ায় দেওয়া হলো, আমাদের যারা রান্নাবান্নার কাজ করতেছেন, বিভিন্ন উৎপাদনের কাজগুলো করতেছেন, তারা কিন্তু এই সময়টাতে ভালো করে এই রান্নাবান্নার কাজগুলোতে তারা করতে পারবেন না যদি এইভাবে এলপিজির দামগুলো বাড়তে থাকে। এই কারণে আমরা সরকারের কাছে এই বিষয়টাতে আহ্বান জানিয়েছি যাতে করে যে দামটা বৃদ্ধি করা হয়েছে সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমায় নিয়ে আসে যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়। 3 মাসে একবার সম্পাদকদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক শেষে একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান। তিনি জানান, বিনা কারণে কোনো সাংবাদিক যাতে হেনস্থা করা না হয় সেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। উদার গণতন্ত্রের পথে হাঁটা অব্যাহত থাকলে নোয়াবের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি। বৈঠকে অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয় এমন কিছু বর্তমান সরকার করবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ওয়েজ বোর্ড সরকারের কাছে সংবাদপত্রে বকেয়া বিল নিয়েও আলোচনা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 53 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিএনপি জোটের 36, জামায়াতের 13 ও স্বতন্ত্র 4 জন প্রার্থী। নারীর অধিকার প্রতিষ্ঠা সহ জনকল্যাণে শক্তিশালী ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন তারা। আগামী 22 ও 23 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 29 এপ্রিল পর্যন্ত। জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। সংসদীয় আসনের আনুপাতিক হার অনুযায়ী বিএনপি 36টি এবং জামাত জোট 13টি আসন পাওয়ার কথা, আর 1টি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে দুপুর 12টার দিকে দলের প্রার্থীরা যান নির্বাচন কমিশনে। মনোনয়নপত্র জমা দিয়ে তারা বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে সংসদে শক্তিশালী ভূমিকা রাখবেন। আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে হয়েছে। এই জন্য এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে
এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই। বা আমাদের যে বর্তমান যে ডেমোগ্রাফিটা চলছে এই ডেমোগ্রাফিতে নারীদের এবং ইউথদের একটা ভালো ভূমিকা আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জাতীয় সংসদে যেতে চাই এবং সেখানে সেই জনগণের জন্য কিছু করতে চাই। অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলের প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। সংসদে গিয়ে জনকল্যাণমুখী কাজে ভূমিকা রাখার প্রত্যয় জানান তারা। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। 22 এপ্রিল জামাত সমর্থিত 11 দলীয় জোট এবং স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে ইসি। 23 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বিএনপি জোটের প্রার্থীদের। 12 মে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে নির্বাচন। আগামীকাল বিকাল 2টা থেকে 4টা এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং সময় এটা হচ্ছে 29 এপ্রিল বুধবার। এছাড়া রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল, যা নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এটা আমি আপনাদেরকে অন রেকর্ডে বলে গেছি। কর ফাঁকির প্রবণতা থেকে বের হয়ে সততার সাথে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানী আগারগাঁয়ে প্রাক বাজেট আলোচনার সভায় এই কথা বলেন তিনি। এ সময় অনলাইনে ভ্যাট দেওয়ার জটিলতা ও ব্যবসায় নানান সীমাবদ্ধতা তুলে ধরেন ইলেকট্রনিক্স খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলামের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের পূর্বে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের ব্যবসায়ীদের সাথে এই প্রাক বাজেট আলোচনা সভা। এই সময় দেশীয় ব্যবসার প্রসার ও ব্যবসা পরিচালনায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। তুলে ধরেন কর অব্যাহতির সুবিধার বিষয়। ইন্ডিয়া এবং চায়না থেকে যদি স্যার 0% ডিউটিতে সে ট্রান্সফরমার নিয়ে আসে তাহলে স্যার আমাদের অবস্থানটা কোথায় দাঁড়ায়? আমরা তো স্যার আসলে ম্যানুফ্যাকচারিং করবো কেমন? আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমরা অনেক কম্পিটিটিভ। আর যেটাতে দেখা যাচ্ছে ইভেন চায়নাতেও লোক শর্ট আছে। সো চাইনিজ কোম্পানিগুলোতেও আমাদের লোক চাচ্ছে তারা, কিন্তু আমরা আমাদের এখানে সক্ষমতা করতে চাচ্ছি। পার কেজিতে $3 করে অ্যাসেসমেন্ট করেন, বাট অরিজিনালি ভ্যালু হচ্ছে $1। এটা তো গ্লোবাল মার্কেটের সিম্পল ইস্যু। এখানে সব ব্যবসায়ীদের এটা প্রয়োজন স্যার, কিন্তু ওটা স্যার আজ পর্যন্ত কিছু কমে নাই। এগ্রিকালচার হিসেবে দেখেন, কৃষি মেশিনারি পাম্পটাকে দেখেন, ট্যালি হয়ে যায়। আমরা অনেক বড় বড় কথা বলি। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান সবাইকে কর দেওয়ার আহ্বান জানান। একই সাথে কর ফাঁকির প্রবণতা থেকে বের হয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন। আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এই জাতিটা যদি ঋণ মুক্ত থাকতে চায় এবং দেশ যদি ঠিকমতো চলতে চায় তাহলে আসলে আমাদের রাজস্ব লাগবে। A to Z সবাইকে রাজস্ব দিতে হবে। রাজস্বের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। আপনাদের যেটা বললেন কমপ্লায়েন্সের কথা, যেটা বললাম, আমরা সহজ করে দিচ্ছি সবকিছু, যাতে আপনারা সহজে কমপ্লাই করতে পারেন। আইন কানুনগুলোকে যতটা সম্ভব আমরা সহজীকরণ করব। স্থানীয় শিল্পের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। বড় আকারে কিন্তু মিডিয়াকে তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার একযোগে দেশের ৩,৮৮৫ কেন্দ্রে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নিয়েছেন 18,57,344 জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এদিকে প্রশ্নপত্র পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান জীবনের প্রথম পাবলিক পরীক্ষা অংশ নেয়া শিক্ষার্থীরা। তবে রেজিস্ট্রেশন করেও প্রায় 4.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। জাতীয় নির্বাচন ও রমজানের কারণে এবছর মাসখানেক পিছিয়ে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় বর্তমান সরকারের অধীনে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নেন 18,57,344 জন শিক্ষার্থী, যা আগের বছরের তুলনায় প্রায় 80,000 কম। এদিকে 2 বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করেও প্রায় 4.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষা শুরুর ঠিক আগেই নগরীর রাস্তায় ছিল তীব্র যানজট। অভিভাবকদের অভিযোগ, যানজটের কারণে সকালে পরীক্ষা কেন্দ্রে আসতে পড়তে হয়েছে নানা ভোগান্তিতে।
পরীক্ষার সময়সূচি নিয়ে বিকল্প চিন্তার পরামর্শও দেন অনেক অভিভাবক। ক্লাস 8-এ কোনো পরীক্ষার সময় পাইনি, অটো পাস দেওয়া হয়েছে। 9-এ তেমন পড়াশোনা হয়নি, আবার ক্লাস 10-এ বই 3 মাস পরে দেওয়া হয়েছে। ভালো মতন যদি পরীক্ষা দিতে পারে এই গরম আর কষ্ট মনে থাকবে না। অফিস টাইম এবং এই পরীক্ষার স্টুডেন্টদের একটা বিরাট চাপ। রাজারবাগ পুলিশ লাইনে এসে এত জাম, যে কারণে আমরা সিএনজি ছেড়ে দিয়ে হেঁটে আসতে বাধ্য হয়েছি। প্রথম দিনে ঢাকা ও মানিকগঞ্জের 5 কেন্দ্রে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় অনিয়ম পেয়ে 2 কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রিফিংয়ে মন্ত্রী দাবি করেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। পরীক্ষা শেষে প্রশ্নপত্র সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল শিক্ষার্থীদের। আমরা পড়ে আসছি সেই অনুযায়ী সবই আমাদের কমন পড়ছে, আমাদের তাকানোর প্রয়োজনও হয় নাই। আর নকল তো ভাই দূরের কথা ভাই। কেন্দ্রের পরিবেশ ভালো ছিল, হ্যাঁ স্ট্রিক্ট ছিল অনেক। ভিতরে ভালোই গার্ড দিয়েছে, কেউ পিছিয়ে ঘুরতে পারে নাই, মানে যেমন দেওয়া উচিত তেমনই দিয়েছে। শিক্ষকরা বলছে যে তোমরা সবাই সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিবা এবং মানে হুড়াহুড়ি করবা না। এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 20 মে। 7 থেকে 14 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে কলেজ ভবনের দেয়ালের একটি গ্রাফিতির লেখা মুছে দেয়াকে কেন্দ্র করে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সকালের সংঘর্ষের পর বিকেল 4টার দিকে ছাত্র শিবির নিউ মার্কেট এলাকায় প্রতিবাদ সভা ডাকে। এই সভাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় 2 পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠি সোঁটা দেখা যায়। কলেজ ক্যাম্পাসের 2 দিকে 2 পক্ষ অবস্থান নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এই পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। টেন্ডার নিয়ে বিরোধের কারণে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। 20,000 টাকায় সন্ত্রাসী ভাড়া করে তাকে ছুরিকাঘাত করা হয় বলেও জানান তিনি। রাজধানী কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সোমবার রাজধানী বনানী এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এসব সন্ত্রাসীদের নামে একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা বাহিনী সাথে সাথেই মাঠে নেমে যায়। আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং আমরা সাথে সাথেই যে তথ্য প্রমাণ হাতে পাই তার ভিত্তিতে আমাদের কাজ শুরু করে দিই। র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার বিরোধে এই ঘটনাটি ঘটেছে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 2 জন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে 1159 জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 25,935
30 জনে। চলতি বছর হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 38 জনে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 185 জনে। 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 3085 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 17,085 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 14,106 জন। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। কাল শেষ হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ। তবে আবারও আলোচনায় বসতে রাজি নয় ইরান। এবার যুদ্ধ হলে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তবে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার জন্য পাকিস্তান যেতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে ট্রাম্পের ক্ষমতা কমাতে সিনেটে আবারও ভোট দেওয়ার দাবি জানিয়েছে ডেমোক্রেটরা। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা আলোচনা এখনও অনিশ্চিত। বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুই পক্ষ। তবে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে পাকিস্তান। চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হতে চলেছে। কিন্তু পাকিস্তানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মনে করেন মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার এবং কূটনীতির পরিপন্থী। যুক্তরাষ্ট্রে ঘোষিত অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী জাহাজ সুজা-2 নামে। এই জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার খবর দিয়েছেন ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। বন্দর আব্বাসের কাছাকাছি শহীদ রাজিয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছে নৌযান সুজা-2, গন্তব্য ভারতের কান্ডোলা বন্দর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কয়েক সপ্তাহ যুদ্ধের কারণে বন্ধ থাকা তেহরানের প্রধান দুটি বিমানবন্দর আবারও খুলে দেওয়া হয়েছে। মাসুদ রানা, এটিএন বাংলা। মব সৃষ্টি করে হামলার প্রতিবাদে ও কর্মপরিবেশের দাবিতে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 9টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। এরপর হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, গত রোববার রাতে হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডে 2 জন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মব সৃষ্টি করে হেনস্থা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও হেনস্থার শিকার হন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির। এবারে অর্থ সংবাদ। বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিআরবি হসপিটালস লিমিটেড প্রতিষ্ঠার 1 যুগ পূর্তি উদযাপিত হয়েছে। রাজধানীর পান্থপথে এর উদ্বোধন করেন বিআরবি হসপিটালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্ট ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারীরা
উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা প্রদানে বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানায়। প্রতিষ্ঠার এক যুগে বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আন্তর্জাতিক সংবাদ। সামরিক বাহিনী সমর্থিত মিয়ানমারের নতুন সরকার চলতি বছরের জুলাইয়ের মধ্যেই বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন জান্তা প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় সরকারি এক বৈঠকে হ্লাইং বিদ্রোহীদের আলোচনায় আসার ওই প্রস্তাব দেন। বৈঠকে মিয়ানমারের এখনকার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি চুক্তির অংশ নয় এমন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আগামী 100 দিনের মধ্যে শান্তি আলোচনায় বসতে চান তিনি। তবে দুটি শীর্ষ বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন KNU এবং চীন ন্যাশনাল ফ্রন্ট CNF এর তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মানহানির মামলায় নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় কুষ্টিয়া 3 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিরাজগঞ্জের চৌহালিয়া আমলি আদালতের বিচারক সুমন ভূঁইয়া এই আদেশ দেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত 2 এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজ মামলা নির্ধারিত দিনে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আইন সকলের জন্যই সমান, আমরা সকল নিয়মকানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেপ্তার করতে হয় পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ আয়োজিত বর্ষবরণ উৎসব 1433 অনুষ্ঠিত হল টিএসসিতে। দিনব্যাপী উৎসবের র্যালি, আনন্দ উল্লাস, বিভিন্ন উৎসব কেন্দ্রিক সুসজ্জিত স্টল ও সাংস্কৃতিক পরিবেশনায় ছিল মুখরিত। সেই সাথে নাচ, গান, কবিতা আর বাঁশির মূর্ছনায় জাঁকজমকপূর্ণ উপস্থাপনা। দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রথিতযশা ব্যক্তিদের পরিবেশনার সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থাপনাও ছিল উপভোগ্যকর। এবারে খেলার খবর। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট কো-স্পন্সর রকেট পে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন চট্টগ্রামে। দুপুরে তারা বন্দরনগরীতে এসে পৌঁছেছে। তবে কোনো দলই অনুশীলনে নামেনি, বিশ্রামে রয়েছে। নগরীর 5 তারকা হোটেলে রয়েছে তারা। বুধবার অনুশীলনে নামবে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে 26 রানে হারিয়ে এগিয়ে গিয়েছিল কিউইরা, আর দ্বিতীয় ম্যাচে তাদেরকে 6 উইকেটে পরাজিত করে সিরিজের সমতা ফেরায় টাইগাররা। তাতে তৃতীয় ওয়ানডেতে ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বেলা 11টায়। ষষ্ঠ এশিয়ান বিচ গেমসের উদ্বোধনী গেমসে অংশ নিতে চীনের সানিয়ায় অবস্থান করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 4 দিনের সফরের প্রথম দিনেই তিনি হাইনান প্রদেশের ভাইস গভর্নর HE মিস ঝি জিং, পর্যটন ও ক্রীড়া দপ্তরের মহাপরিচালক চেন তিয়েজুন এবং সানিয়া সিটির ভাইস মেয়র ফ্যান ওয়েঝেং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে 2 দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
25 বছর পর আবারও আন্তর্জাতিক ফুটবলে কোচ হয়ে ফিরেছেন কার্পেথিয়ান্সের ম্যারাডোনা নামে পরিচিত জর্জ হ্যাজি। 2001 সালে রোমানিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আবারও রোমানিয়ারই কোচ হলেন হ্যাজি। রোমানিয়া ফুটবল ফেডারেশন 4 বছরের চুক্তি করেছে তার সঙ্গে, অর্থাৎ 2028 ইউরো এবং 2030 বিশ্বকাপে এই দুই টুর্নামেন্টের বাছাই পর্বের চক্র সামনে রেখে হ্যাজির সঙ্গে চুক্তি করেছে ফেডারেশন। হ্যাজি মূলত মির্জা লুচেস্কুর স্থলাভিষিক্ত হন। বাছাই পর্বের প্লে অফে তুরস্কের কাছে হেরে যাওয়ায় 2026 ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারছে না রোমানিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জ্বালানি মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে, তথ্য উপদেষ্টা। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে 40 লাখ ফ্যামিলি কার্ড। সরকারি নানা উদ্যোগের পরও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। সংকট মোকাবেলায় আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস অনুসন্ধানের তাগিদ বিশেষজ্ঞদের। সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট বরাদ্দ না দিতে ঐক্যমত। এলপিজির দাম সহনীয় রাখতে অনুরোধ। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা 53 প্রার্থীর। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষামন্ত্রী ও পরীক্ষার্থীদের সন্তোষ। রেজিস্ট্রেশন করেও অংশ নেয়নি প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। এবং অনিশ্চিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে চান ডেমোক্র্যাটরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।